আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি অধ্যায়ের ষষ্ঠ লেকচার অনুষ্ঠিত হবে। এর আগে এই অধ্যায়ের পর আমরা 5টা লেকচারে এই অধ্যায়ে যতটুকু থিওরির প্রয়োজন ছিল করেছি। আজকে এই অধ্যায়ের পরে আমরা কিছু অফিসিয়ালি ম্যাথ করব। সো ম্যাথগুলো করার আগে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমাদের সূত্রগুলো আরেকবার আমরা রিভাইজ করে নিব। সূত্র রিভাইজ করে নেওয়ার পরে ম্যাথগুলো শুরু করব। আসেন তাহলে প্রথমত আমরা সূত্রগুলো দেখে নিই। তো সূত্রগুলোকে আমরা দুই ভাগে ভাগ করব অবশ্যই। আমাদের একটা বস্তু সমবেগে চলতে পারতো, না হলে সমত্বরণে চলতে পারতো। তাহলে বস্তু হয় সমবেগে চলতো, না হলে সমত্বরণে চলতো। ধরুন সমত্বরণ, ঠিক আছে। এখন আমাদের যখন বস্তু সমবেগে চলতো আর কি, আমাদের যখন বস্তু সমবেগে চলতো তখন সূত্র আমাদের একটাই ছিল, সেটা ছিল হচ্ছে এস ইজ টু ইকুয়াল টু এক্স বাই জি। ভিটি অথবা ভি ইজ ইকুয়াল টু এস বাই টি। এটাই আমাদের একমাত্র সূত্র ছিল। খুবই ভালো কথা, ঠিক আছে। আর আমাদের যখন বস্তু সমত্বরণে চলতো আর কি, মানে অসমবেগ, সমত্বরণ মানেই তো অসমবেগ, ঠিক আছে। সমত্বরণে চলতো তখন আমাদের অনেকগুলো সূত্র ছিল। এর ভিতরে প্রথম সূত্র আমরা দেখেছিলাম এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। খুবই ভালো কথা। এখানে কোনটা দ্বারা কি বোঝায় আপনি সবই জানেন, ঠিক আছে। দ্বিতীয় সূত্র ছিল ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। আচ্ছা, ঠিক আছে। আমাদের তৃতীয় সূত্র আমরা শিখেছিলাম এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস বিটি স্কোয়ার, ঠিক আছে, আমরা এটাও শিখেছি। তো আমরা একটা সূত্র শিখেছিলাম ভি এর কিরে বাদে কেন, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস। আমরা আর একটা সূত্র শিখেছিলাম এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি, তাই না? এই সূত্রগুলো আমরা কিন্তু শিখেছিলাম। আজকে কি করব, আমরা এই সূত্রগুলো দিয়েই ম্যাথ করব। আমাদের দুইটা ক্যাটাগরিজ করে মনে রাখতে হবে, যে প্রথমটা হচ্ছে সমত্বরণের জন্য, আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের সমবেগের জন্য। এতটুকু কি মনে থাকবে? যদি মনে থাকে মনে করেন আপনি ম্যাথ পারবেন, যদি মনে না থাকে তাহলে আপনাকে মনে রাখতে হবে, তাও ভুল করা যাবে না। ঠিক আছে, আসেন আমরা আজকে ম্যাথগুলো শুরু করি। তো আসেন আমরা প্রথম সমস্যাটার দিকে একটু নজর দিই। এটা আমাদের প্রথম সমস্যা। তো একটা বলছে একটি গাড়ির স্থির, দেখেন, একটি গাড়ির বেগ স্থির অবস্থা থেকে 1 মিনিটের মধ্যে বেড়ে 60 কিলোমিটার/আওয়ার হয়েছে, বা কিলোমিটার ইন কে এম এইচ ইনভার্স 1, মানে কি কিলোমিটার/আওয়ার। এই যে এখানে যেটা আমাদের আছে, এটা বলতেই তো, এটাকেই তো আমরা এইভাবে লিখি আসলে, এই যে এইভাবে লিখি, লিখি কে এম পার এইচ, যেটাকে বলি কিলোমিটার/আওয়ার। আচ্ছা, গাড়িটির ত্বরণ কত, এরকম অঙ্ক আগের ক্লাসে আমরা করেছিলাম, ঠিক আছে। এখন দেখেন আমাদের একটা উদ্দেশ্য ছিল, সেটা কী ছিল জানেন? আমরা সব এককগুলোকে কিসে রাখতাম বলেন তো? আমাদের সব এককগুলোকে এসআই এককে রাখতাম অঙ্ক করার সময়, তাই না? আমরা এই লাইনটা শিখে নিই না, যে ম্যাথ করার সময় সব এককগুলোকে, সব এককগুলোকে এসআই এককে রাখবো, ঠিক আছে। আসেন তো দেখেন, আমাদের প্রথম অবজারভেশন, গাড়িটা কি অবস্থা থেকে চলা শুরু করছে? স্থির অবস্থা। যদি স্থির অবস্থা থেকে চলা শুরু করে তাহলে গাড়ির যে আদিবেগ সেটা কত? ইউ। গাড়ির আদিবেগ ইউ ইজ ইকুয়াল টু 0 মিটার/সেকেন্ড, তাই না? যেহেতু সে স্থির অবস্থা থেকে চলা শুরু করছে, তাহলে আপনি এখানে লিখতে পারবেন এরকম, যে এখানে, কি রে ভাই বাদে কেন, এখানে ইউ ইজ ইকুয়াল টু 0 m/s−1। তারপরে গাড়ি কত মিনিট ধরে চলেছে বলেন তো? 1 মিনিট। 1 মিনিট ধরে যদি চলে তাহলে টাইম কত? 60 সেকেন্ড। টাইম হচ্ছে 60 সেকেন্ড। তাহলে টি ইজ ইকুয়াল টু, আপনি 60 প্রথমে সেকেন্ড। তো লিখবেন 1 মিনিট, তারপরে 1 মিনিট মানে যে 60 সেকেন্ড এসআই এককে লিখে ফেলবেন, ঠিক আছে, লিখে ফেললাম। তারপরে দেখেন গাড়ির বেগ বেড়ে কত হয়েছে? 60 কিলোমিটার/আওয়ার, না? তার মানে কি শেষ বেগ, যেটাকে আপনি ভি দ্বারা লিখেন, সেটা হয়েছে কত? 60 কিলোমিটার/আওয়ার। এখন কি করতে হবে বলুন তো? কিলোমিটার/আওয়ারকে কিসে নিতে হবে? মিটার। মিটার/সেকেন্ডে নিতে হবে। আসেন নিয়ে ফেলি। মনে করেন দেখেন, এটাকে আপনি লিখতে পারবেন 60 কিলোমিটার, আর আওয়ারকে তো নিচে লিখতে পারবেন, চাইলেই 1 আওয়ার লেখা যায়, 1 আওয়ার। আসেন লিখি 1 আওয়ার। এবার এটাকে আপনি একটুখানি কনভার্সন করে নেন, 1 কিলোমিটার মানে 1000 মিটার, তাহলে 60 × 1000, আর 1 আওয়ার মানে 3600 সেকেন্ড। কীভাবে 3600 সেকেন্ড হয়? 1 ঘন্টায় 60 মিনিট, 1 ঘন্টায় 60 মিনিট, 60 মিনিটে হচ্ছে কত? 1 মিনিটে 60 সেকেন্ড, তার মানে 60 × 60, তাহলে সেকেন্ডে চলে আসলো, আর 60 × 60 মানে 3600। এইভাবে আসে হচ্ছে 3600 সেকেন্ড। এটা ক্যালকুলেশন করেন তাহলে কত হয় বলেন?
থেকে এটা 60 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600, এটা আসে হচ্ছে 16.667 একক কী হবে তাহলে? দেখেন সবগুলোকে আমরা কিলোমিটারকে মিটারে নিলাম, আওয়ারকে সেকেন্ডে নিলাম, তাহলে এটার একক হবে মিটার পার সেকেন্ড, তাই তো? বুঝেছেন? হ্যাঁ আচ্ছা, এরপরে আমাদের ত্বরণ নির্ণয় করতে হবে না? আর আমরা কি জানি বলেন তো? আমরা জানি, আসেন দেখি, আমরা লিখি। আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি ত্বরণ এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। খুবই ভালো কথা। তো ভি এর মান কত দেখেন? ভি এর মান হচ্ছে 16.67, ঠিক আছে। আর ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে আমাদের 0। আর টি এর মান কত? টি এর মান হচ্ছে আমাদের 60। তো ভাগ করেন, ভাগ করলে কত আসে দেখেন? 16.667 অথবা 67, আর নিচে হচ্ছে 60, আসে হচ্ছে আমাদের 0.2778783। এত কি এমএস ইনভার্স 2, কারণ ত্বরণের একক এটাই। তাহলে কি ত্বরণ কত হবে সেটার? এই এত হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে। কি ফারদিন সাহেব, এত লেট কেন? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এত লেট কেন? সরি স্যার। আচ্ছা আসেন পরের অঙ্ক করি। জায়গা ফাঁকা রাখেন, ক্লাস শেষ হলে তুলে নেবেন, ঘুমানোর আগে তুলে নেবেন। আসেন পরের অঙ্কে যাই। ওকে স্যার। আচ্ছা, এবার দেখেন, এবার আমরা দেখতেছি আরেকটা ম্যাথ, এটাও ইম্পর্টেন্ট, 2 নম্বর সমস্যা। প্রত্যেকটা সমস্যাই গুরুত্বপূর্ণ, কোনো সমস্যাকে ছোট করে দেখার সুযোগ নেই। আসেন দেখি এখানে কি বলতেছে। স্থির অবস্থা থেকে আমাদের প্রথম অবজারভেশন, গাড়িটা কোন অবস্থা থেকে চলা শুরু করছে? স্থির অবস্থা থেকে। স্থির অবস্থা থেকে যদি চলা শুরু করে তাহলে গাড়ির বেগ কত? 0 জিরো। স্থির আদিবেগ অবস্থা, 0। আদিবেগ 0। চলন্ত একটি গাড়িতে 2 মিটার, দেখেন গাড়িতে কিন্তু এখানে কি ত্বরণ অ্যাপ্লাই হয়েছে, তার মানে এখানে আমাদের যদি কোনো সূত্র অ্যাপ্লাই হয় সেটা ত্বরণের সূত্রে অ্যাপ্লাই হবে। স্থির অবস্থা থেকে চলন্ত একটি গাড়িতে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ প্রয়োগ করা হলে এর বেগ 20 মিটার পার সেকেন্ড হয়। কত সময় ধরে ত্বরণ প্রয়োগ করা হয়েছিল? তার মানে এখানে আমাদের সময় জানতে চাচ্ছে। আসেন আমরা দেখি সময় বের করতে পারি কিনা। তো আমাদের প্রথম কথা, আমাদের প্রথম অবজারভেশন এখানে দেখেন। তো এখানে আমরা কি জানি? এখানে ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে 0 এম এস ইনভার্স 1। খুবই ভালো কথা। ত্বরণের মান দেওয়া আছে, ত্বরণের মান কত দেওয়া আছে? 2 এম এস ইনভার্স 2। আমাদের শেষ বেগ দেওয়া আছে, সেটা হচ্ছে 20 এম এস ইনভার্স 1। এটা না মুখে মুখে করে ফেলা যায়। দেখেন এই যে প্রথমে বেগ ছিল 0 আর ত্বরণ হচ্ছে আমাদের 2, মানে প্রত্যেক সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড করে বেগ বাড়তেছে। তাহলে 20 হতে সময় লাগবে কত বলেন তো? 10 সেকেন্ড না? 10 সেকেন্ড পরেই তো এই যে প্রত্যেক সেকেন্ডে 2 মিটার করে বাড়তেছে, তার মানে দ্বিতীয় সেকেন্ডে যায় 4 হবে, তৃতীয় সেকেন্ডে যায় 6 হবে, চতুর্থ সেকেন্ডে যায় কত? চতুর্থ সেকেন্ডে যায় 8, আর পঞ্চম সেকেন্ডে যায় 10, এভাবে দশম সেকেন্ডে যায় বেগ হবে 20। এটা তো মুখে মুখে করলাম, কিন্তু তাদেরকে তার মুখে মুখে করে দিলে হবে না, সূত্র দিয়ে করে দিতে হবে। তাসেন করে দিই, আপনি লিখবেন যে আমরা জানি, আমরা জানি। আপনি কি জানেন? আপনি জানেন হচ্ছে a ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ঠিক আছে, তাহলে টি সমান কত? টি সমান হচ্ছে ভি মাইনাস ইউ বাই এ। আপনার যেটা চলকের মান আপনাকে বের করতে হবে সেটাকে আপনি এক সাইডে রেখে দিলে আপনার জন্য সুবিধা। তাহলে এই সাইডে খালি মানগুলো বসাই দিবেন। দেখেন ভি এর মান আপনি জানেন 20, ইউ এর মান জানেন 0, এ এর মান জানেন 2, তাহলে কত? এখানে আসে 20 ডিভাইডেড বাই 2, তাহলে আসে কত? আসে হচ্ছে 10। একক কি? সেকেন্ড। সবগুলো কারণ এসআই এককে আছে, তাহলে সময়ের মান সেকেন্ডে আসবে। অতএব আপনি লিখবেন, অতএব 10 সেকেন্ড সময় ধরে ত্বরণ প্রয়োগ করা হয়েছিল। এটা লিখে দিবেন শেষে, আপনার ইচ্ছা। এই তো, বুঝছেন? এটা সহজ ছিল, সহজ ছিল। সামনে কঠিন অঙ্ক আসবে, কঠিন অঙ্ক মানে একটু ভাবনা চিন্তা করতে হয়, ওইটা কঠিন বলে কোনো অঙ্ক নাই আর কি। ঠিক আছে, আসেন সামনে আগাই।
তো এখানে বলতেছে একটি বুলেট এত বেগে ছুটে একটি দেওয়ালের মধ্যে 10 সেন্টিমিটার ঢুকে যায়, বুলেটের মন্দন কত? তাহলে দেখেন আসেন একটা দেওয়াল আঁকাই। দেওয়াল আঁকানোর আগে সলিউশন তো লিখি। তো দেখেন প্রথমত কি বলছে, একটি দেওয়াল আঁকাইতে হবে। মনে করেন এটাই হচ্ছে আমাদের সেই দেওয়াল, এটা আমাদের কি বলেন তো সেই দেওয়াল, ঠিক আছে? এখন এটা যে দেওয়াল আপনাকে তো বুঝাইতে হবে, আসেন বুঝাই। মনে করেন এই হচ্ছে আমাদের সেই দেওয়াল। আচ্ছা, এই দেওয়ালের মধ্যে কি ঢুকবে বলেন তো? বুলেট ঢুকবে না? তার মানে এই যে বুলেট, মনে করেন এটা আমাদের হচ্ছে সেই বুলেট, এটা হচ্ছে আমাদের সেই বুলেট। এই বুলেটটা কি করবে বলেন তো? দেওয়ালের মধ্যে ঢুকবে। তো কতটুকু পর্যন্ত ঢুকেছে? 10 সেন্টিমিটার ঢুকেছে। তার মানে বুলেটটা মনে করেন এরকম একটা জায়গায় এসে ঢুকে গেছে। বুলেটটা এরকম একটা জায়গা পর্যন্ত ঢুকে গেছে। তার মানে কি বলেন তো? তার মানে হচ্ছে এই যে এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত যে ডিস্টেন্স, এই যে এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কতটুকু? 10 সেন্টিমিটার। কারণ এত দূর পর্যন্ত ঢোকার পরেই তো ঢুকে গেছে, তারপরে আমাকে বলতেছে বুলেটের বেগ নির্ণয় করো। তার মানে এই যে বুলেটটা, আমাদের যে বুলেটটা মনে করেন এই জায়গা থেকে ঢুকলো, যখন সে ঢোকা স্টার্ট করে তার যে আদি বেগ সেটা কত বলছে? একটি বুলেট 300 মিটার পার সেকেন্ড বেগে ছুটে একটি দেওয়ালের মধ্যে ঢুকেছে। তার মানে এখানে যখন সে দেওয়ালের মধ্যে ঢুকতে শুরু করছে তার যে আদি বেগ ছিল সেটা ছিল আমাদের 300 এস ইনভার্স 1। বুঝতে পেরেছেন? আচ্ছা দেখেন এখানে আমাদের বলতেছে যে 10 সেন্টিমিটার সে ঢুকে যায়। তাহলে 10 সেন্টিমিটার ঢোকার পরে তার যদি আরও শক্তি থাকতো সে নিশ্চয়ই ঢুকতো। তার মানে 10 সেন্টিমিটার ঢোকার পরে সে থামিয়ে গেছে, তাই তো আর ঢুকিনি, তাই না? নাকি অন্য কিছু? অন্য কিছু হইলে অবশ্যই বুঝে দিত। তার মানে 10 সেন্টিমিটার ঢোকার পরে তার যেই বেগ সেটা কত হয়েছে? 0। কিভাবে দেখেন বুলেটের? দেখেন তো আচ্ছা বলেন, একটা দেওয়ালের মধ্যে একটা দেওয়ালের মধ্যে বুলেট ঢুকতে শুরু করলে কি শুধু ঢুকেই যায় না একসময় থেমে যায়? থেমে যায়। যদি থেমে যায় তাহলে তার বেগ কত? 0। 0। 0। সেজন্য দেখেন শুরুতে বেগ ছিল 300 মিটার পার সেকেন্ড, কিন্তু 10 সেন্টিমিটার ঢোকার পরে তো সে থেমে গেছে, সেজন্যই তো আমাদের বলতেছে সেখানে বেগ হচ্ছে 0। বুঝেছেন? আর আমাদের যে এখানে অতিক্রান্ত দূরত্ব বা সরণ সেটা হচ্ছে যে 10 সেন্টিমিটার। এবার আপনি বলেন এই সেন্টিমিটার কি এসআই একক? সেন্টিমিটারকে এসআই একক? এসআই একক তো মিটার। তার মানে কি সেন্টিমিটারকে কিসে নিতে মিটারে হবে? নিতে হবে। মিটারে নিতে হবে। আসেন নিয়ে ফেলি। এখানে আদিবেগ ইউ ইজ ইকুয়াল টু 300 এম এস ইনভার্স 1 এস, এর মান হচ্ছে 10 সেন্টিমিটার। আমরা জানি 100 সেন্টিমিটারে 1 মিটার। তার মানে 100কে 10কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে সেটা মিটারে চলে আসবে। বুঝেছেন? তাহলে এটা আসে 1/10 মিটার। আর এটাকে যদি আপনি আরও ছোটো করেন 0.1 মিটার। ঠিক আছে। আর এখানে দেখেন ভি এর মান তো জানাই আছে 0 এম এস ইনভার্স 1। এখন আমাদের কি বলতেছে? এটার মন্দন কত? এখন দেখেন আমাদের এটার কি বের করতে হবে? মন্দন বের করতে হবে। আপনি কিন্তু একটা সূত্র জানেন, দেখেন তো, ইউ এস ভি এ, এই চারটার মধ্যে সম্পর্ক করে একটা সমীকরণ আপনি জানেন, সেটা হচ্ছে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, তাই না? এই সম্পর্কটাকে আপনি জানেন। এই যে এই চারটা রাশির মধ্যে যে রাশিটা সম্পর্ক করে, যে সমীকরণটা সম্পর্ক করে, সেটা হচ্ছে এটা। তাহলে আপনি কি করবেন? আপনি অবশ্যই এটাই লিখবেন। তাহলে লিখবেন আমরা জানি, আমরা জানি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। এবার আপনার কাজ কি? আপনার কাজ মন্দনের মান বের করা। মন্দন মানে তো ত্বরণই, তাহলে আপনাকে ত্বরণের মানটা বের করে নেন। তাহলে ভি স্কয়ার ইউ স্কয়ার, এদিকে প্লাস পজিটিভ আছে, এই পাশে আসলে নেগেটিভ হয়ে যাবে, 2as। তাহলে দেখেন তো 2as, এখান থেকে a এর মান নেবেন। তার মানে কি লিখতে পারবেন? 2as সমান ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। তাহলে এখান থেকে আবার লিখতে পারবেন, আমাদের তো শুধুমাত্র a এর মান লাগবে, তাহলে 2s কে নিচে পাঠিয়ে দিব, ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2s। বুঝেছেন? এবার শুধু a এর মানটা মান বসায় বের করে ফেলবো। বলেন ভি এর মান কত? 0। তাহলে ভি এর মান আপনি কি 0 না বসায় অন্য কিছু বসাবেন? জীবনেও না, 0ই বসাবেন। ইউ এর মান কত পেয়েছেন? ইউ এর মান পেয়েছেন 300। তাহলে 300 দিয়ে লিখে তারপর স্কয়ার দেন।
2 আর এস এর মান পেয়েছেন 0.1। তাহলে প্রথমত উপরে স্কোয়ার করেন, উপরে 300কে যদি স্কোয়ার করেন আসে হচ্ছে কত বলেন তো, 9 এর পাশে 4টা শূন্য। 300কে যদি স্কোয়ার করেন তাহলে আসে 9 এর পাশে 4টা শূন্য। আসেন লিখে দিই, তাহলে এখানে দিবেন 9, তার পাশে দিবেন 4টা শূন্য। এখন একটা ভুল করা যাবে না, দেখেন সামনে একটা মাইনাস আছে, সেই মাইনাসটা দিতে হবে। আমরা কিন্তু শুধুমাত্র 300কে স্কোয়ার করেছি, মাইনাসকে স্কোয়ার করি নাই, এটা মাথায় রাখতে হবে। আর 2 এর সাথে যদি 0.1 গুণ করেন তাহলে আসে হচ্ছে কত, 0.2। কি দেখা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে এই সমান কত আসে, এবার ভাগ করেন। উপরে আছে -90,000 ডিভাইডেড বাই 0.2, তাহলে এটা আসে হচ্ছে -45,000। 45,000, 45-এর পাশে 4টা শূন্য, এটা কি 4,50,000, সরি 4,50,000। এত এম এস ইনভার্স 2। ঠিক আছে, এটা কিন্তু আমাদের ত্বরণের মান। দেখেন ঋণাত্মক ত্বরণকে তো আমরা মন্দন বলি, তাহলে আপনি উত্তর লিখবেন কি, অতএব বুলেটের মন্দন, অতএব বুলেটের মন্দন। মন্দন যখন লিখবেন তখন কিন্তু নেগেটিভ দিবেন না, 45-এর পাশে 4টা শূন্য, এম এস ইনভার্স 2। বুঝতে পেরেছেন? বাকিরা? আচ্ছা ঠিক আছে, আসেন পরবর্তী ম্যাথে যাই। ম্যাথগুলো ইজি আছে, আমরা শুধু দেখব আর করব। দেখেন এবার বলতেছে 60 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়ি 6 সেকেন্ড যাবত এত ত্বরণ প্রয়োগ করা হলো, গাড়িটির শেষ বেগ কত এবং ত্বরণের মান কত। আমি আপনাকে খুবই সহজে বলে দিই, 3টা রাশির মান দেওয়া আছে, বাকি 2টা রাশির মান জানতে চাইছে। দেখেন আমাদের টি এর মান দেওয়া আছে, আমাদের আদিবেগ দেওয়া আছে, আমাদের ত্বরণ দেওয়া আছে, আমাদের জানতে চাইছে ভি এর মান, আমাদের জানতে চাইছে এ এর মান। পারা যাবে না, এর সাথে সহজ অঙ্ক কিন্তু হয় না। আসেন আমরা করে ফেলি। আমরা প্রথমে লিখব সলিউশন, তারপরে লিখবো এখানে। তো এখানে আমাদের দেখেন প্রথমত আমাদের আদিবেগ কত, 60 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ারকে বারবার ওইভাবে করাটা আসলে কষ্ট। আমি আপনাকে একটা ট্রিক শিখিয়ে দিই। আপনি যদি 3.6 দ্বারা ভাগ করেন কিলোমিটার পার আওয়ার, তাহলে কিন্তু মিটার পার সেকেন্ডে চলে আসে। কি করবেন বলেন তো, কিলোমিটার পার আওয়ার থেকে, দেখেন আমি লিখে দিচ্ছি, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যাওয়ার উপায় হচ্ছে 3.6 দ্বারা ভাগ করা। এটা মনে থাকবে, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যাওয়ার উপায় হচ্ছে 3.6 দ্বারা ভাগ করা। তাহলে উল্টাও হয়, উল্টাও সঠিক, মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যেতে গেলে 3.6 দ্বারা গুণ করতে হবে। এই হচ্ছে ব্যাপার। কিন্তু কেন এটা করতে হয় জানেন, ওই যে আমাদের উপরে ছিল 1000, নিচে ছিল 3600, তো ওইটাকে একটু ছোটো করে 3.6 আনা যায়। তার মানে এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিতে চাই, 60 গুণ 3.5 ডিভাইডেড বাই 3.6 মিটার পার সেকেন্ড। বুঝতে পেরেছেন? এবার কিন্তু বড় করে করলাম না, এর আগের অঙ্কে কিন্তু বড় করে দিয়েছিলাম, এই যে এখানে কিন্তু বড় করে দিয়েছিলাম, কিন্তু এবার আর বড় করে করলাম না, সংক্ষিপ্ত রূপ শিখাই দিলাম। তাহলে ভাগ করে দিলে আপনি পাবেন হচ্ছে 16.67 মিটার পার সেকেন্ড। আমি আশা করি বোঝাতে পেরেছি। তারপরে দেখেন গাড়িতে 6 সেকেন্ড যাব, তার মানে টি এর মান কত, টি এর মান হচ্ছে 6 সেকেন্ড। ভালো কথা। তারপরে ত্বরণের মান দেওয়া আছে, 1.5 এম এস ইনভার্স 2। এবার তো আমাদের কাজ সহজ। দেখেন আমাদের প্রথমে শেষ বেগ জানতে চাইছে। এখন আপনি বলেন তো, আমরা যদি শুরুতে শেষ বেগ জানতে চাই, আমাদেরকে কী করতে হবে, ভি ইউ পি এ, এই চারটার মধ্যে সম্পর্ক করতে হবে। এই চারটার মধ্যে একটা সম্পর্ক তো আপনি জানেন, সেটা কি বলেন তো? আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাই তো? এটা জানি না, এটা জানি। তাহলে এই সূত্রে এটার মান বসাই দেব। ইউ এর মান হচ্ছে 16.67, এ এর মান কত দেখেন তো, এ এর মান হচ্ছে 1.5 আর টি এর মান হচ্ছে কত, 6। এবার মান বসাই দেন, মানে ক্যালকুলেশন করেন, 1.5 ইন্টু 6 আসে হচ্ছে 9, আর 16.67 প্লাস অ্যান্সার আসে হচ্ছে আমাদের 25.67, আসে হচ্ছে 25.67। একক কী হবে, একক হবে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আসেন পরবর্তী অংশটাও করে ফেলি। বুঝতে পারছেন কি না? বুঝতে পারলে বলিয়েন। আপনারা যেহেতু সিকিউ ক্লাস করে এসেছেন, আপনাদের এটা বোঝা উচিত। আসেন এবার আমরা করি পরেরটা।
এবার দেখেন আপনার হাতে 4টা রাশির মান অলরেডি জানা হয়ে গেছে, আপনি যেকোনো একটা সূত্র ব্যবহার করবেন যেখানে এ কি জানি এস আছে, তাহলে হয়ে যাবে আর কি। আপনি দেখেন কয়টা সূত্র ব্যবহার করতে পারেন। আপনি যদি মনে করেন ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as এই সূত্র ইউজ করব, তাও আপনি এস এর মান বের করতে পারবেন। কেন? কারণ আপনার ভি জানা আছে, ইউ জানা আছে, এ জানা আছে। আপনি যদি চান এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সূত্র ব্যবহার করব, আপনি তাও পারবেন, কারণ আপনার ইউ জানা আছে, টি জানা আছে, এ জানা আছে। আপনি যদি চান এই সূত্র ব্যবহার করবেন ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, এই সূত্র ব্যবহার করেন, তাও এস এর মান বের করতে পারবেন। এখন আপনি বলেন আমি কোনটা ব্যবহার করে এস বের করব। মনে করেন আমি দ্বিতীয়টা ব্যবহার করি, কারণ দ্বিতীয়টা সরাসরি এস এর সূত্র, তাহলে এখানে লিখবো আমরা জানি। আবার লিখে আপনি লিখবেন এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। দেখেন আমাদের এখানে ইউ এর মান দেওয়া আছে, ইউ এর মান কত দেওয়া আছে 16.67, খুবই ভালো কথা। টি এর মান দেখেন দেওয়া আছে 6 প্লাস হাফ, এর মান দেওয়া আছে কত 1.5, আর টি এর মান দেওয়া আছে দেখেন 6 এর পরে স্কোয়ার। আসেন একবারে ক্যালকুলেশন করি, তাহলে 16.67 ইন্টু 6 হয় হচ্ছে 100.02, 100.02 প্লাস হাফ ইন্টু 1.5 ইন্টু 36, 6 স্কোয়ার করলে 36, তার মানে এখানে আসে 27, তার মানে এটা হবে হচ্ছে 127.02 একক হচ্ছে মিটার, কারণ সবগুলো এসআই একক। তাহলে এটা বুঝতে পেরেছেন অতিক্রান্ত দূরত্ব কত হবে। এখানে অতিক্রান্ত দূরত্ব বলতে কিন্তু সরণকেই বোঝাচ্ছে, ঠিক আছে? অতিক্রান্ত দূরত্ব বলতে সরণকেই বোঝাচ্ছে। এই ম্যাথটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, ম্যাথগুলো ক্লিয়ার হওয়ার কথা। সহজ অঙ্ক, একটু মানে ভাবার অঙ্ক পরে আছে। আসেন দেখি এটা আমাদের কি করতে হবে, ভাবা লাগবে কিনা বা ওরা আগের মতোই সহজ কিনা। বলতেছে স্থির অবস্থা, তার মানে কি বলেন তো, সেটার আদিবেগ কত? ইউ 0 ইউ হচ্ছে 0, এটা আমরা এতক্ষণ পর্যন্ত অ্যানালাইসিস করা শিখেছি। সুষম ত্বরণে, তার মানে গাড়ি কিসে চলতেছে? সুষম ত্বরণে, তার মানে এখানে যদি কোনো সূত্র অ্যাপ্লাই হয়, কিসের সূত্র অ্যাপ্লাই হবে বলেন তো? সমত্বরণের সূত্র অ্যাপ্লাই হবে। আচ্ছা চলতে শুরু করে একটি গাড়ি কয় মিনিটে? 4 মিনিটে না? যদি 4 মিনিটেই যায় তাহলে কত বলেন তো? সময় টি ইকুয়াল টু কত? 4 গুণ 60 মানে 240 সেকেন্ড। হ্যাঁ গুড, ঠিক আছে। প্রথম কিলোমিটার পথ অতিক্রম করে, তার মানে কি করে বলেন তো? প্রথম কিলোমিটার, প্রথম কিলোমিটার মানে কত কিলোমিটার? 1 কিলোমিটার। 1 কিলোমিটার, প্রথম কিলোমিটার মানে 1 কিলোমিটার। এখন প্রথম কিলোমিটার মানে যদি 1 কিলোমিটার হয়, 1 কিলোমিটারকে মিটারে করেন তাহলে কত মিটার হয়? 1000 মিটার হয়, তাই না? এরপর গাড়িটি সুষম বেগে চলতে শুরু করে। দেখেন তো 1 কিলোমিটার চলার পরে গাড়িটি কি করছে? সুষম বেগে চলতে শুরু করে নাই? তাহলে এখানে কোন সূত্র অ্যাপ্লাই হবে? সুষম বেগের সূত্র অ্যাপ্লাই হবে, সেটা হচ্ছে এস ইকুয়াল টু ভিটি। বুঝতে পারছেন? থাকে। তবে দ্বিতীয় কিলোমিটার পথ অতিক্রম করতে কত সময় লাগবে? আসেন আমি আপনাকে প্রশ্নটা বুঝাইয়ে দিই, মজা পাবেন। দেখেন মনে করেন এই হচ্ছে আমাদের চলার পথ, আমরা এই পথেই যাব আর কি। এর ভিতরে এতখানি হচ্ছে আমাদের প্রথম কিলোমিটার, মানে এই যে শুরুর থেকে এত দূর পর্যন্ত হচ্ছে প্রথম কিলোমিটার। তার মানে শুরুতে যে বেগ ছিল সেটা ইউ ইজ ইকুয়াল টু 0 এমএস ইনভার্স 1 ছিল। তারপরে এখানে সুষম ত্বরণে চলেছে, তার মানে এইটুকু আমাদের চলেছে কিসে? সুষম ত্বরণে, বা আমরা বলতে পারি সমত্বরণে। আচ্ছা আমাদের এটা হচ্ছে এখান থেকে এতখানি পর্যন্ত হচ্ছে প্রথম কিলোমিটার, মানে 1 কিলোমিটার, আমরা বলতে পারবো 1 কিলোমিটার। আর এটি এখান থেকে এত দূর পর্যন্ত এটাও কিন্তু আমাদের 1 কিলোমিটার। তবে পার্থক্য হচ্ছে যে এই পথটুকু সে চলেছে হচ্ছে আমাদের সমবেগে। বুঝতে পেরেছেন? প্রথম কিলোমিটার সে চলেছে সুষম ত্বরণে বা সমত্বরণে, দ্বিতীয় কিলোমিটার সে কিন্তু চলেছে হচ্ছে সমবেগে বা সুষম বেগে। বুঝতে পেরেছেন এতটুকু? এই বুঝতে পারলেন এতটুকু এখানে যা যা লিখলাম? আচ্ছা তাহলে দেখেন এই 1 কিলোমিটার যেতে তার যে টাইম লেগেছে সেই টি, সেটাকে আমরা T1 নাম দিতে পারি। কেন? কারণ এটা প্রথম কিলোমিটারের জন্য, এবং সেটার যে টাইম লেগেছে সেটা কত? 240 সেকেন্ড। খুবই ভালো কথা, কারণ 4 মিনিট টাইম লেগেছিল, সেটা 240 সেকেন্ড। আচ্ছা বলেন তো এই যে এই মোমেন্টের যেই বেগ, মানে এই মোমেন্টের যেই বেগ সেটা সমবেগের সমবেগ না? মানে আমি তো আপনাকে বোঝাই, দেখেন
আমাদের প্রথম কিলোমিটার তো বস্তু কিসে চলতেছে, সুষম ত্বরণে বা সমত্বরণে চলতেছে। যদি তাই চলে তাহলে এটা হচ্ছে আমাদের আদিবেগ এখানে আছে, তাহলে সমত্বরণের শেষ বেগ আমরা এখানে পাবো না? দেখেন এটা যদি আমাদের এ বিন্দু হয়, এটা যদি আমাদের বি বিন্দু হয়, এটা যদি আমাদের সি বিন্দু হয়, তাহলে এই সমত্বরণের শেষ বেগ আপনি কোথায় পাবেন? বিতে পাবেন অবশ্যই, তাই কি না? কারণ প্রথম কিলোমিটার সে সমত্বরণে চলতেছে, তাহলে প্রথম কিলোমিটার যদি সে সমত্বরণে চলে তাহলে কি বলেন তো, সমত্বরণের শেষ বেগটা আপনি কোথায় পাবেন? বিতে পাবেন অবশ্যই, তাই তো? বুঝতে পারছেন না মনে হয়। পারছি। আচ্ছা, তাহলে প্রথম কিলোমিটার যদি সে সমত্বরণেই চলে তাহলে প্রথম কিলোমিটারের জন্য যে শেষ বেগ আপনি পাবেন সেটা নিশ্চয়ই এখানে পাবেন। এখানে পাবেন হচ্ছে শেষ বেগ। আচ্ছা দেখেন তো, এই শেষ বেগটা সমবেগের শুরুর বেগ না? এই শেষ বেগটা বি মোমেন্টে যে বেগ হবে, দেখেন আমার কথাটা একটু মাথার মধ্যে চিন্তা করেন। সে 2 কিলোমিটার পথ গেছে, তবে প্রথম কিলোমিটার গেছে সুষম ত্বরণে আর দ্বিতীয় কিলোমিটার গেছে সমবেগে। তার মানে যেখানে সমত্বরণে গেছে সেখানে আমরা সমত্বরণের সূত্র অ্যাপ্লাই করব, যেখানে সমবেগে গেছে সেখানে আমরা সমবেগের সূত্র অ্যাপ্লাই করব। এখন সমবেগটা কত সেটা কিভাবে বুঝবেন? দেখেন আমাদের সমত্বরণের শেষ বেগ সমবেগের শুরুর বেগ, কথা কি বুঝছেন? এখান থেকে তো সে সমবেগে চলা শুরু করলো, তাহলে এখানকার যে বেগ সেটা হচ্ছে সমত্বরণের শেষ বেগ, আর সমত্বরণের শেষ বেগ আর সমবেগের শুরুর বেগ। এটা বুঝতে পারছেন কি? আচ্ছা তাহলে আসেন আমি আপনাকে একটু করে দিই। তাহলে আমাদের আসলে যা লাগবে, দ্বিতীয় কিলোমিটার অতিক্রম করতে কত সময় লেগেছে, তার মানে এখানে আমাদের T2 সমান যে কত সেটা আমাদের বের করতে হবে। দ্বিতীয় কিলোমিটার মানে T2, মানে বি থেকে সিতে আসতে তার কত টাইম লেগে সেটা বের করতে হবে। এটা বের করতে গেলে আমরা সূত্র জানি কি, ভি ইজ ইকুয়াল টু এস/টি। তার মানে আমাদের দেখেন এস এর মান তো জানা আছে, সেটা হচ্ছে 1 কিলোমিটার। ভি এর মানটা জানতে হবে, ভি এর মান জানতে গেলে আমাদের এখানে আসতে হবে, আর এটুকের জন্য আমাদের ত্বরণ নিয়ে কাজ করতে হবে। তাহলে আসেন আমরা প্রথমে লিখবো হচ্ছে সমত্বরণের ক্ষেত্রে। ক্লাসগুলো কইরেন, দেখেন এগুলো সহজ লাগবে। সমত্বরণের ক্ষেত্রে ওই ক্লাসগুলো যেগুলো আগে নেওয়া আছে। সমত্বরণের ক্ষেত্রে, সমত্বরণের ক্ষেত্রে আমাদের দেখেন আদিবেগ কত, আদিবেগ ইউ ইজ ইকুয়াল টু 0 এমএস ইনভার্স 1। দেখেন স্থির অবস্থা বলা আছে। আচ্ছা এ এর মান তো আমাদের জানা নাই, এ এর মান কি জানা আছে? জানা নাই, ঠিক আছে, কিন্তু আমরা জানি যে এটা সমত্বরণে চলতেছে। আমাদের টি এর মান জানা আছে, টি এর ক্ষেত্রে এটাকে T1 নাম দিয়েছিলাম, এটা ছিল আমাদের 4 মিনিট। এখন 4 মিনিটকে যদি আপনি সেকেন্ডে করেন সেটা হচ্ছে 240 সেকেন্ড, খুবই ভালো কথা। এরপরে আসে প্রথম কিলোমিটার, তার মানে প্রথম যে দূরত্ব সেটাকে আমরা S1 নাম দিতে পারি, সেটা হচ্ছে যত আমাদের 1 কিলোমিটার। ঠিক আছে, এই S1 এটাকে আরেকটু সুন্দরভাবে লেখা যায়। S1 মানে কত বলেন তো, AB এর সমান, আর AB মানে হচ্ছে আমাদের 1 কিলোমিটার। খুবই ভালো কথা। আর 1 কিলোমিটার মানে কত বলেন তো, 1000 মিটার। 1000 মিটার। না বুঝতে পারলে বলিয়েন, এগুলো এখন না বুঝলে আর কখনোই বুঝবেন না, নাও অর নেভার। আচ্ছা এই তথ্য দেওয়া আছে, দেখেন তো 3টা তথ্য দেওয়া আছে। এখন আমাদের বের করতে বলছে ভি এর মান, তাহলে আপনি কোন সূত্রটা অ্যাপ্লাই করবেন? আপনার মন কি বলে, কোনটা অ্যাপ্লাই করতে ইচ্ছা করে? এখন আপনার জানতে হবে যে ভি সমান কত, তাহলে আপনি নিশ্চয়ই এই সূত্রটা অ্যাপ্লাই করবেন। কোন সূত্রটা অ্যাপ্লাই করবেন বলেন তো? এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করবেন, এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, তাই না? এই সূত্রটা অ্যাপ্লাই করবেন কি করবেন না? অবশ্যই এই সূত্রটা অ্যাপ্লাই করবেন। এখানে সবগুলোর মান বসাই ভি এর মান তো বের করে ফেলবেন। আসেন এস এর মান কত, এস এর মান হচ্ছে আমাদের 1000 সমান ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে আমাদের 0, ইউ এর মান হচ্ছে আমাদের 0। দেখেন ইউ দাগ দেখা হয় কেন, ইউ এর মান হচ্ছে 0, ভি এর মান তো জানি না, আর টি এর মান আমাদের জানা আছে হচ্ছে 240। তাহলে ভি এর মান আপনি কীভাবে বের করবেন? 240-এর দিকে গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে 1000 ভাগ 240 আসে হচ্ছে কত, 25/6। আমরা লিখে দিতে পারবো 25/6, আর এখানে আসে ভি ডিভাইডেড বাই 2, তাই না? জিরোর সাথে ভি যোগ করলে তো ভি হয়, তাহলে এখানে ভি সমান কত আসবে বলেন তো? এই দুইটা উপরে গুণ হয়ে যাবে, তাহলে হয়ে হচ্ছে 50/6। 50/6 কত আসে? 50/6 এটা আসে হচ্ছে আমাদের 8.33 8.33 মিটার পার সেকেন্ড। এতদূর পর্যন্ত বুঝতে পেরেছেন? তাহলে দেখেন তো ত্বরণে চলার ক্ষেত্রে তার শেষ বেগটা কত হইলো? ত্বরণে চলার ক্ষেত্রে শেষ বেগটা কত আসলো? তার মানে এই যে বি মোমেন্টে যার যে বেগ, বি মোমেন্টে তার যে বেগ সেটা আমরা বের করে ফেলাইছি, সেইটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু 8.33 এমএস ইনভার্স 1। এই যে এই শেষ বেগটা সমবেগের শুরুর বেগ না? এই শেষ বেগটা সমবেগের শুরুর বেগ কিনা? জি। আচ্ছা তাহলে আপনি এখানে লিখতে পারবেন
সমবেগের ক্ষেত্রে। সমবেগের ক্ষেত্রে সূত্র কয়টা? একটাই। তাহলে সেই সূত্রটাই লিখবেন, সেটা হচ্ছে v = h/t। তবে এই ক্ষেত্রে যে s, সেটাকে আপনি s2 নাম দিতে পারেন, কারণ দ্বিতীয় কিলোমিটার। এটাকে যে t, সেটাকে t2 নাম দিতে পারেন। তাহলে দেখেন তো, এই এখানকার যে বেগে চলা শুরু করবে, সে 1 কিলোমিটার সেই একই বেগে চলবে, এবং সেটা কত? 8.33। তাহলে এখানে লিখে দেন 8.33। আচ্ছা, এস এর মান আপনি জানেন, সেটা হচ্ছে 1000। ঠিক আছে, আর আপনি টি2 এর মানটা বের করবেন। তাহলে টি2 এর মান কত পাবেন? টি2 এর মান পাবেন হচ্ছে, উপরে বসবে 1000 আর নিচে বসবে 8.33। আসেন দেখি কত আসে। উপরে বসবে 1000 ডিভাইডেড বাই নিচে 8.33, আসে হচ্ছে 120 সেকেন্ড। কত আসে? টি2 সমান আসে 120 সেকেন্ড। 120 সেকেন্ড। তার মানে তার এই যে প্রথমে সমতরণে 1 কিলোমিটার চলতে তার টাইম লেগেছিল হচ্ছে 4 মিনিট অথবা 240 সেকেন্ড, আর সমবেগে পরবর্তী কিলোমিটার চলতে সময় লাগবে 120 সেকেন্ড অর্থাৎ 2 মিনিট। ক্লিয়ার? ঠিক আছে, এগুলো কিন্তু তুলে নিয়েন, না তুলে নিলে মুভি দেখার মতোই হবে। মুভি তো দেখে তো মনে থাকে, এটা মনে থাকবে না। এটা হচ্ছে পার্থক্য। পানি খান, এক গিলাস পানি খান। আসেন পরবর্তী ম্যাথে যাই। 6 নম্বর ম্যাথটা করি। আমাদের এখানে টোটাল 12টা ম্যাথ আছে, চেষ্টা করবো আজকে 12টা ম্যাথ শেষ করার। তাহলে পরবর্তী দিন আমরা আরও ভালো কিছু শিখতে পারবো, এবং এই উইকে এই অধ্যায়টা শেষ হয়ে যাবে, কারণ আমাদের অলরেডি সিকিউ করানোই আছে, এমসিকিউ করানো আছে, খালি বইয়ে যাওয়া আছে, সেগুলো করালেই হবে। স্থির অবস্থা থেকে একটি ট্রেন 10 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলার সময় 125 মিটার দূরত্ব অবস্থিত একটি পিলারকে কত বেগে অতিক্রম করবে? কি বলতেছে? একটা ট্রেন চলছে। কি চলছে বলেন তো? ট্রেন চলছে। আসেন ট্রেন আঁকাই। এই দেখেন ট্রেন। ট্রেনের চাক্কা দিবেন না? আসেন ট্রেনের চাক্কা দিই। কি ট্রেন! সুন্দর। সুন্দর, নাইস এন্ড অ্যাট্রাকটিভ, তাই না? ইয়েস। নাইস এন্ড অ্যাট্রাকটিভ, ঠিক আছে। এরপরে এই ট্রেনটা কি করবে বলেন তো? স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করতেছে না, তার মানে ট্রেনের যে আদিবেগ সেটা কত? এখন ট্রেনের তো ভাই বগি থাকে, Zero। আমি যদি বগি না দিই আপনার তো মনে হবে স্যার আপনি বাস আঁকাইছেন, হবে না। আসেন বগি দিয়ে দিই। মনে করেন এটা একটা বগি, এইটা একটা, ঠিক। এইবার আপনি বলতে পারবেন না এটা ট্রেন নাকি বাস, কনফিউজড করে দিলাম আপনাকে। ঠিক আছে, এবার আসেন এই ট্রেন কি করছে বলেন তো? ত্বরণে চলতেছে। এই ট্রেন কিসে চলতেছে? ত্বরণে। ঠিক আছে, তার মানে ট্রেনে যত সূত্র অ্যাপ্লাই হবে তা কিসের সূত্র অ্যাপ্লাই হবে বলেন তো? ত্বরণের সূত্র অ্যাপ্লাই হবে, আমরা বুঝে গেছি। এই ট্রেন চলতেছে ত্বরণে, এবং ট্রেনটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে। যেহেতু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, তার আদিবেগ u = কত? 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে যে ত্বরণ আছে সেটা হচ্ছে a, সেটা হচ্ছে যে 10 ms ইনভার্স 2। খুবই ভালো কথা। এরপরে আসেন, এরপরে আমরা কি লিখতে পারি দেখেন। এই চলার সময় 125 মিটার দূরে অবস্থিত একটি পিলারকে কত বেগে অতিক্রম করবে? তার মানে মনে করেন এখান থেকে গিয়ে এখানে একটা পিলার আছে, এটাকে দেখে কি পিলার মনে হচ্ছে? যদি মনে না হয় আসেন একটা ভালো পিলার আঁকাই, মোটা দেখে। এই দেখেন পিলার। এবার কি পিলার মনে হচ্ছে? হওয়ার কথা। তাহলে এই যে এখান থেকে এখানকার যে দূরত্ব আমি আপনাকে দেখাই, এখান থেকে এখানকার যে দূরত্ব, এই দূরত্বটা কত? 125 মিটার। 125 মিটার। তার মানে এখানে আপনি লিখতে পারবেন AC = 125 মিটার। তাহলে দেখেন তো আপনার কাছে তিনটা তথ্য দেওয়া নাই। এটা স্থির অবস্থা থেকে যাত্রা করতেছে, এত ত্বরণে যাত্রা করতেছে, এত দূরত্ব অতিক্রম করবে, তার মানে এখানে এসে তার বেগটা কত হবে সেটাই তো আপনার কাছে জানতে চাইছে, আর কিছু জানতে চাইছে? মানে এই 120 মিটার দূরে অবস্থিত পিলারকে সে কত বেগে অতিক্রম করবে। এরকম ভাইবেন না যে ট্রেনের সামনে পিলার আছে। আরে ভাই, রেল লাইনের মধ্যে জীবনে পিলার থাকে রে? পিলার পাশে আছে, তবে ওটা হলো 125 মিটার দূরে আছে। বুঝতে পেরেছেন? এই বুঝতে, ট্রেন রেল লাইনের মধ্যে তার পিলার থাকে না। কোনোদিন দেখছেন রেল লাইনের মধ্যে পিলার পোতা আছে? থাকে না। স্বপ্ন। হ্যাঁ, তাহলে
এখন এই পিলারটা পাশে আছে, তবে ওটা এখন আপাতত ট্রেন থেকে 125 মিটার দূরে আছে। এখন যদি এরকম থাকে তাহলে আমরা যেটা এই সূত্র, কোন সূত্র অ্যাপ্লাই করব দেখেন তো। আমাদের এখানে চলক কি কি? চলক হচ্ছে ইউ, এ, এস, ভি। এই চারটার মধ্যে সম্পর্ক করে কোন সমীকরণ বলেন তো? হ্যাঁ, তা আসেন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করলে দেখবেন আমাদের অঙ্ক শেষ। তাহলে প্রথমত লিখব এখানে এখানে ইউ ইজ ইকুয়াল টু আদিবেগ 0, দেখেন বলছি স্থির অবস্থা থেকে, তার মানে ইউ ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তারপরে এ এর মান দেখেন দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। এস এর মান দেখেন দেওয়া আছে হচ্ছে 125 মিটার। আচ্ছা, তাহলে ভি এর মান কত সেটাই আমরা বের করব। আসেন বের করি। অঙ্কগুলো সহজ, শুধুমাত্র কি করতে হবে, বুঝতে হবে। তাহলে এখন লিখবেন আমরা জানি, আমরা কি জানি, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। আমরা এখান থেকে ভি এর মানই তো বের করবো, তাহলে ভি এর মান হবে রুট ওভার ইউ স্কয়ার প্লাস 2as। আচ্ছা ঠিক আছে, ইউ এর মান দেখেন তো 0 প্লাস 2, এর মান কত দেওয়া আছে 10 দেওয়া আছে, এস এর মান কত দেওয়া আছে 125 দেওয়া আছে, তাই তো? তো 0-র সাথে যা যোগ করবেন তাই হয়, তাহলে 2 × 10 × 125 কত আসে 50 আসে। ওই একবারে রুট করে দিবেন, রুট করে দিলে দেখবেন 50 আসে। তার মানে কত, ভি এর মান কত 50 মিটার পার সেকেন্ড। তার মানে ওই ট্রেন 48.98 আসে। কত আসছে 48.98। দূর বেটা, আপনি পারেন না বলতে গেলে ক্যালকুলেটরটা ভালো করে ধরেন, 0 কে স্কয়ার করেন 0 আসে, 0-র সাথে যা যোগ করবেন তাই থাকে। তার মানে 2 × 10, 2 × 10 করলে কত হয় 20 হয়। আচ্ছা এবার দেখেন এই 20-এর সাথে 125 গুণ করেন, কত আসে 125 গুণ করলে 2500 আসার কথা, আর 2500-কে যখন রুট হ্যাঁ স্যার, করবেন তখন 2500। 50 আসে, এই হচ্ছে কথা। তার মানে এই পিলারকে অতিক্রমকালে ট্রেনের বেগ কত ছিল বলেন? 50 মিটার বাই 50 মিটার পার সেকেন্ড। এই লাইনটা কিন্তু লিখতে হবে, আমি লিখতেছি না জন্য, যদি আপনিও না লেখেন আপনাকে কিন্তু স্যার পিটাবে। আমাকে তো স্যার পিটাবে না, তবে আপনাকে পিটাবে। আপনি এরপরে লিখবেন, সিদ্ধান্ত দিবেন। অঙ্কের অনেকগুলো স্টেপ থাকে, লাস্টের স্টেপ হচ্ছে সিদ্ধান্ত দেওয়া। অতএব পিলারকে অতিক্রমকালে ট্রেনের বেগ ছিল 50 মিটার পার সেকেন্ড, এটা বলে দিতে হবে। না বললে আপনাকে কি করবে, 1 মার্ক কেটে নিলে আপনার কিছু বলার থাকবে না, বুঝেছেন? তবে ট্রেনটা অনেক সুন্দর হয়েছে। নাইস এন্ড অ্যাট্রাকটিভ। হ্যাঁ, নাইস এন্ড অ্যাট্রাকটিভ। আসেন তারপরের ম্যাথ করি। তো আমরা এখন 7 নম্বর ম্যাথটা করব। ম্যাথগুলো আসলে অনেক অ্যাট্রাকটিভ এবং নাইস। আসেন দেখি তারপরে কি বলছে। এত 54 কিলোমিটার পার আওয়ার বেগে একটি গাড়ি চালক 46 মিটার দূরে একটি পথচারীকে দেখতে পেয়ে সাথে সাথে ব্রেক চেপে দিলেন। তাহলে আমাদের প্রথম কাজ, যদি কোনো অন্য এককে থাকে সেটাকে কিসে নিয়ে যাওয়া, এসআই এককে নিয়ে যাওয়া। তাহলে এটা আমাদের ইউ ইজ ইকুয়াল টু কত আছে 54 কিলোমিটার পার আওয়ার। এটাকে আপনি এসআই এককে কীভাবে নেবেন আমি আপনাকে শর্টকাট শিখিয়ে দিয়েছি, 3.6। এটা দ্বারা ভাগ করে দিলে এটা মিটার পার সেকেন্ডে চলে আসবে, ভালো কথা। এরপরে একটি গাড়ি চালক 46 মিটার দূরে একটি পথচারীকে দেখে সাথে সাথে ব্রেক চাপলেন। এখন দেখো, গাড়ির যদি ব্রেক চাপে তাহলে গাড়ির বেগ আস্তে আস্তে কমবে নাকি বাড়বে? এই ব্রেক চাপলে জীবনে বেগ বাড়ে? জীবনে দেখছেন ব্রেক চাপে বেগ বাড়াচ্ছে কেউ? ব্রেক চাপলে কি হয়, কমে যায়, বেগ কমে। আর বেগ কমা মানে কি, ওখানে মন্দন হচ্ছে। এটা এই কথাটুকু মাথায় ঢোকে, ব্রেক চাপা মানে বেগ কমা, আর বেগ কমা মানে ওখানে কি হচ্ছে, মন্দন হচ্ছে, তাই না? আচ্ছা এইটুকু আপনি বুঝেন। তাহলে ব্রেক চাপার অর্থ হচ্ছে মন্দন। এই যে ব্রেক চাপলেন তার মানে কি, এই জায়গাটায় হচ্ছে মন্দন, এই জায়গাটায় হচ্ছে আমাদের মন্দন। খুবই ভালো কথা। এর ফলে গাড়িটি পথচারীর 1 মিটার সামনে গিয়ে থেমে গেল। তার মানে একদম 50 মিটার দূরে দেখে তাকে 46 মিটার দূরে দেখে বাইক চেপেছে, আর 1 মিটার সামনে গিয়ে থেমে গেছে। গাড়িটির ত্বরণ এবং ব্রেক চাপার পর গাড়িটি থামতে কত সময় লেগেছিল আসেন আমরা বের করি। তো আমরা প্রথমত একটা গাড়ি আঁকাবো এবং একটি রাস্তা আঁকাবো। আসেন গাড়ি আঁকাই। তো মনে করেন এই হচ্ছে সেই গাড়ি, এই গাড়িটা সামনের দিকে চলতেছে। গাড়ি কোন দিক থেকে কোন দিকে চলতেছে, এদিক থেকে এইদিকে চলতেছে, ঠিক আছে। তাহলে গাড়ির যে আদিবেগ ইউ, সেটা আমরা লিখে দিতে পারি এই যে 54 কিলোমিটার পার আওয়ার।
আর 54 কিলোমিটার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ড করি তাকে 3.6 দ্বারা ভাগ করতে হবে। তো আসেন ভাগ করেন 3.6 যদি ভাগ করেন এটা আসে 15। তার মানে গাড়ির যে আদি বেগ ছিল সেটা ছিল 15 মিটার পার সেকেন্ড। খুবই ভালো কথা। এবং দেখেন গাড়ির চালক 46 মিটার দূরে একটি পথচারীকে দেখতে পেয়ে সাথে সাথে ব্রেক করছে। তাহলে মনে করেন একটা পথচারী তো অবশ্যই আছে, মনে করেন পথচারী আছে হচ্ছে আমাদের এইখানে। সুন্দর হয়েছে। এই কেমন লাগে? ভালো লাগে না? দারুণ ভালো করে রাখা। হ্যাঁ এবার ঠিক আছে। মনে করেন এই পথচারীকে দেখে এই গাড়িওয়ালা ব্রেক চেপেছে, তার মানে কি বলেন তো এই অন্তনে এন এর দূরত্ব কত? 46 মিটার। মিটার। ভেরি গুড। এখান থেকে এন এর দূরত্ব আমাদের হচ্ছে 46 মিটার। এখন গাড়ি যখন কি করছে বলেন তো গাড়ি যখন মনে করেন এই 1 মিটার সামনে এসেছে তখন এই গাড়িটা থেমে গেছে। এই লোক থেকে যখন গাড়িটা 1 মিটার সামনে ছিল তখন গাড়িটা গেছে থেমে। তার মানে আপনি বলেন তো এই অন্তনে এন এর দূরত্বটা কত? 1 মিটার, তাই না? এই দূরত্বটুকু কত? 1 মিটার। 1 মিটার। খুবই ভালো কথা, আপনি বুঝে গেছেন কাহিনী আসলে কি। তার মানে এখানে যে গাড়ির বেগ ওটা কত? গাড়ি থামে গেলে কি গাড়ির আর কোনো বেগ থাকে? আপনার মনে হয় গাড়ি থেমে যাওয়ার পরে গাড়ির বেগ আছে? তাহলে গাড়ি থেমে গেলে গাড়ির বেগ কত? 0। তো সেজন্যই তো 0 লিখলাম। দেখেন এখানে ভি সমান 0 লিখছি। গাড়ি এখানে থেকে চলা শুরু করছে, এখানে ব্রেক চেপেছে, তার মানে এখান থেকে এত দূর পর্যন্ত গাড়ি যেই যেই কাহিনীতে চলেছে, যে সিস্টেমে চলেছে তাকে আমরা বলবো হচ্ছে মন্দন বা সমমন্দন। মন্দন মানে সমমন্দনই, আসলে মন্দন বলতে আমরা এখানে সমমন্দনকেই বুঝি। এই হচ্ছে আমাদের সমমন্দন। তাহলে আমাদের এখানে সমমন্দনও যা ত্বরণও তাই, একই সূত্র, খালি মাইনাস এ প্লাস মাইনাস এই ব্যাপারটা আসে। তো আসলে আমাদের বলতেছে গাড়িটির ত্বরণ, তার মানে কি আমাদের নেগেটিভ ত্বরণ বেরোবে এবং ব্রেক চাপার পর গাড়িটি থামতে কত সময় লেগেছিল। মানে গাড়ি তো ব্রেক চেপেছে সে এখানে, থেমেছে এখানে, তার মানে এখান থেকে এত দূর আসতে তার সময় কত লেগেছিল। এই হচ্ছে প্রশ্ন। আচ্ছা বলেন তো গাড়ি যেহেতু 46 মিটার দূরে দেখে ব্রেক চেপেছে, 1 মিটার সামনে গিয়ে থেমে গেছে, তার মানে গাড়ির অতিক্রান্ত দূরত্ব কতটুকু? 46 মিটার দূরে পথচারীকে দেখে ব্রেক চেপেছে, 1 মিটার সামনে গিয়ে থেমে গেছে, তাহলে গাড়ির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 45 মিটার। মাথায় কি ঢোকে এতটুকু? এই যে এই দূরত্বটা আর কি, এখান থেকে এই দূরত্বটা কতটুকু বলেন তো? 45 মিটার। ঠিক আছে, এতটুকুই মাথায় ঢোকে। দেখেন 46 মিটার দূরে দেখে ব্রেক চেপেছে, 1 মিটার সামনে গিয়ে থেমে গেছে, তার মানে গাড়ির যে অতিক্রান্ত দূরত্ব এটা হচ্ছে 45 মিটার, যেটা আপনাকে এস হিসাবে ইউজ করতে হবে। ওকে, এটা যদি বুঝেন তাহলে মনে করেন ম্যাথ শেষ। আমার সব তথ্য কালেক্ট করা শেষ, এখন আমরা শুধু ম্যাথটা করব। তাহলে আপনি লিখবেন এখানে ইউ আদিবেগ কত পেয়েছেন বলেন তো? 54 কিলোমিটার পার আওয়ারকে যখন আপনি মিটার পার সেকেন্ড করেছেন সেটা এসেছে 15। তো আপনি একটু লিখে দিবেন, সেটা লিখবেন হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ারকে 3.6 দ্বারা যদি ভাগ করে দিবেন এটা মিটার পার সেকেন্ডে আসবে এবং এটা হবে হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। খুবই ভালো কথা। এখানে আমাদের মন্দনের মান দেওয়া নাই, সেটা বের করতে হবে, পরে বের করব। অতিক্রান্ত দূরত্ব কত লিখবেন বলেন তো? শুনেন, আপনি যদি এরকম চিত্র আঁকায় দেন আপনাকে আর ব্যাখ্যা লিখতে হবে না, স্যার বুঝে নিবে। আর যদি চিত্র না আঁকান তখন একটু ব্যাখ্যা লিখতে হবে। তাহলে অতিক্রান্ত দূরত্ব হবে 46 মাইনাস 1 মিটার সমান হচ্ছে 45 মিটার। এটা কেন বুঝেছেন তো, যে 45 মিটার কেন বুঝছেন কিনা বুঝছেন না? আচ্ছা বুঝেছেন, ঠিক আছে। এতটুকু তথ্য আমাদের দেওয়া আছে, আর একটা তথ্য দেওয়া আছে যে 45 মিটার সামনে গিয়ে তো থেমে গেছে, তার মানে সেখানে তো বেগ শূন্য। এবার দেখেন তো এই তিনটা জিনিস দেওয়া আছে, আমাদের কি লাগবে? প্রথম কথা আমাদের ত্বরণের মান লাগবে। তাহলে দেখেন তো আমাদের ইউ এস ভি এ এই চারটার মধ্যে সম্পর্ক করে কোন সমীকরণটা? ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, তাই তো? তাহলে আমরা তো এখন এটাই ব্যবহার করব নাকি অন্যটা ব্যবহার করব? তাহলে এখন লিখব আমরা জানি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। এখান থেকে এ এর মানটা ঋণাত্মক বাড়াবে, কারণ আমরা মন্দন জানি, কারণ গাড়ির বেগ আস্তে আস্তে কমেছে, তার মানে এ এর মানটা ঋণাত্মক আসবে, এটাই স্বাভাবিক। তাহলে ভি এর মান হচ্ছে 0, তাহলে 0 এর উপর স্কয়ার দেন
ইউ এর মান কত দেখেন তো, ইউ এর মান হচ্ছে 15, 15 উপরে স্কোয়ার দেন প্লাস 2, এ এর মান তো জানি না, এস এর মান জানি, সেটা হচ্ছে 45। খুবই ভালো কথা, আসেন মান বসায় দিই। 0 15কে স্কোয়ার করলে হয় হচ্ছে 225 প্লাস এখানে হচ্ছে 30, 30 কেন হবে 90 হয়, 2 গুণ 45 মানে 90, 90 এ। ঠিক আছে, তার মানে দেখেন তো কত হয়, 90 এ সমান আপনি লিখতে পারেন মাইনাস 225। ঠিক আছে, একে যদি ভাগ করে দেন, মানে একে রেখে 90কে ভাগ করে দিলে এখানে আসে হচ্ছে 225 ডিভাইডেড বাই 90, তাহলে কত আসে দেখেন, মাইনাস 225 ডিভাইডেড বাই 90 আসে হচ্ছে আড়াই, মাইনাস আড়াই, 2.5 এমএস ইনভার্স 2। তার মানে কি ত্বরণের মানটা পেয়েছেন, দেখেন ত্বরণের মান কিন্তু ঋণাত্মক, তার মানে কি গাড়ির মন্দন হয়েছিল, তার মানে প্রতি সেকেন্ডে তার বেগ এত মিটার পার সেকেন্ড করে কমতেছিল, এই হচ্ছে ব্যাপার। তো গাড়িটি থামতে কত সময় লেগেছিল, গাড়িতে এখান থেকে এত দূর পর্যন্ত গেছে, তাহলে থামতে যে টাইম লেগেছে সেটা আপনি যে কোনো একটা সূত্র ব্যবহার করতে পারেন, কারণ এখন আপনার হাতে 4টা তথ্য জানা আছে, ইউ জানা আছে, এস জানা আছে, ভি জানা আছে, আবার এ জেনে গেলেন, তাহলে এমন যে কোনো একটা সূত্র ব্যবহার করবেন যেখানে টি আছে, তাহলে পেয়ে যাবেন। আমরা সবচেয়ে সহজ সূত্রটা ব্যবহার করি, আমাদের কাছে সবচেয়ে সহজ সূত্র কোনটা আছে বলেন তো ত্বরণের জন্য, আপনি অলরেডি জানেন, সেটা হচ্ছে যে এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এখান থেকে টি সমান কত লিখতে পারবেন বলেন তো, টি সমান লিখতে পারবেন ভি মাইনাস ইউ বাই এ। তো দেখেন ভি এর মান কত, ভি এর মান আপনি জানেন হচ্ছে সেটা 0, ইউ এর মান কত, ইউ এর মান দেখেন দেওয়া আছে হচ্ছে 15, এ এর মান পাইলেন হচ্ছে মাইনাস 2.5, আসেন ভাগ করেন, মাইনাস মাইনাস কাটা, তাহলে থাকলে হলো 15 ডিভাইডেড বাই 2.5 আসে হচ্ছে 6, তার মানে 6 সেকেন্ডের মধ্যে সেই গাড়িটা থেমে গেছিলো, মানে ব্রেক চাপার পরে ওই 1 মিটার সামনে গিয়ে থামলো, তার মানে কি এই ব্রেক চাপার পরে 6 সেকেন্ডের মধ্যে 1 মিটার সামনে গিয়ে গাড়িটা থেমে গেল, বুঝতে পেরেছেন? আচ্ছা, নাকি মাথার উপর দিয়ে গেল এই অঙ্কের মতো, মাথার উপর দিয়ে গেছে না ভিতর দিয়ে গেছে, বলেন তো, মাথার উপর দিয়ে গেল না ভিতর দিয়ে গেল, কোনটা? ঘুম। ইস রে, কি বলবো, বেচারি বেচারি ক্লাস শেষ করে মনে হয় ঘুমাই যাবে। পথচারীটা একটুখানি। হ্যাঁ বলো স্যার একটু জোরে বলো, আমি মাইকের কাছে কান নিয়ে আসি, বলো। বাসের পাশে যে পথচারী আছে এটা ইফতিমনি। হ্যাঁ হ্যাঁ, ঘুম, এরকম হতেই পারে, তার অনেক ঘুম, আমরা লিখে দিই। হ্যাঁ, ঠিক আছে, এটা কি মেয়ে মেয়ে লাগছে, আসেন চুল লাগাই দিই। ঠিক আছে, খুব সুন্দর লাগছে, দুইটা চুলে কি হবে, আমরা আরো কালারের চুল লাগাবো। ঠিক আছে, সুন্দর। আসেন আমরা পরবর্তী ম্যাথে যাই। দেখি তো এটা কি ম্যাথ, আর কয়টা আছে, এই ম্যাথগুলো কি কালকে করাবো নাকি আজকে করাবো বলেন দেখি? কালকে। কালকে করাবো, কয় মিনিট হইলো ক্লাস, তো তাড়াতাড়ি ঘুম ধরলে হবে। আরেকটা ম্যাথ করাই প্লিজ, আরেকটা ম্যাথ করাই, না হলে আসলে 1 ঘন্টা হবে না, এই ম্যাথটা করাই। দেখেন আমাদের এখানে বলতেছে, সলিউশন আগে লিখে নিই তারপরে করি। দুইটি গাড়ি, তো জীবনে তো প্রতিযোগিতা করছেন, সাইকেল চালাতে পারেন আপনারা? সাইকেল আচ্ছা শিখবেন, সামনে শিখবেন, সমস্যা নাই। তাহলে দেখেন এখানে মনে করেন দুইটা গাড়ি 4 মিটার পার সেকেন্ড আর 7 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে একটি প্রতিযোগিতা শুরু করলো, তার মানে তারা প্রতিযোগিতা করতেছে, তার মানে তাদের একজনের আদিবেগ এটা আর একজনের আদিবেগ হচ্ছে ওইটা, তার মানে এটা হচ্ছে প্রথম জনের আদিবেগ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় জনের আদিবেগ, এত আদিবেগ নিয়ে প্রতিযোগিতা শুরু করলো। তারপরে গাড়ির ত্বরণ যথাক্রমে, প্রথম গাড়ির যে ত্বরণ সেটা হচ্ছে যে এত,
দ্বিতীয় গাড়ির যে ত্বরণ সেটা হচ্ছে যে এত। যদি গাড়ি দুটি একই সময়ে শেষ প্রান্তে পৌঁছায় তবে এরা কত সময় ধরে যাত্রা করেছিল? তার মানে ওরা দুইজন একই সময়ে শেষ প্রান্তে পৌঁছাইছে, তবে এরা কত সময় ধরে যাত্রা অংশগ্রহণ করেছিল এবং কত মিটার প্রতিযোগিতা করেছিল। আপনাকে আমি একটু বুঝাই, ঠিক আছে? বুঝতে পারবেন। তাহলে মনে করেন আমি আপনাকে প্রথমে চিত্র এঁকে বোঝাবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রথম জনের পথ আর এই হচ্ছে আমাদের দ্বিতীয় জনের পথ। তাহলে একজন মনে করেন এখান থেকে যাত্রা করতেছে, তো আমরা কেন সাইকেল দিব? আমাদের যেহেতু চিন্তা ভাবনা করার সুযোগ আছে, আমরা তাকে একটা বড় গাড়ি দিব যে আপনি গাড়িতে করে যাত্রা করেন ভাই, আপনি কেন সাইকেলে করে যাত্রা করবেন? ঠিক আছে, আমরা তাকে একটা গাড়ি দিলাম, তো সেম গাড়ি তো তাকেও দিতে হবে, নাহলে তো যাত্রায় সমতা আসবে না। আসেন মনে করেন এখানে তাকেও আরেকটা গাড়ি দিলাম, ঠিক আছে, আর তাকে ভিন্ন কালারের গাড়ি দিলাম, ঠিক আছে। এখন দেখেন এই গাড়ি দেওয়ার পরে তারা তো যাত্রা করবে। এখন যাত্রা করার জন্য প্রথম জনের যে আদিবেগ ছিল সেটাকে আমরা কি নাম দিতে পারি বলেন তো? U1 নাম দিতে পারি, এবং সেটা ছিল হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। এটার যে আদিবেগ ছিল সেটা কত ছিল বলেন তো? U2 নাম দিতে পারেন, সেটা কত ছিল বলেন তো? 7 মিটার পার সেকেন্ড। খুবই ভালো কথা, এটা নিয়ে যাত্রা শুরু করলো। এবার দেখেন উভয়েরই ত্বরণের মান দেওয়া আছে, তার মানে এই গাড়িটাও ত্বরণে চলতেছে, এই গাড়িটাও ত্বরণে চলতেছে। এই গাড়িটা যে ত্বরণে চলতেছে সেটাকে আপনি A1 নাম দেন, কারণ প্রথম গাড়ি, এটা আমাদের প্রথম গাড়ি, আর এটা আমাদের হচ্ছে দ্বিতীয় গাড়ি। ঠিক আছে, প্রথম গাড়ি আর দ্বিতীয় গাড়ি। তাহলে এই A1 এটার মান দেওয়া আছে 0.5 ms ইনভার্স 2, আর এটার যেই এ সেটা কত দেওয়া আছে দেখেন তো? সেটাকে A2 নাম দিতে পারি, সেটা কত দেওয়া আছে? দেওয়া আছে 0.4 ms ইনভার্স 2। ঠিক আছে, এবার বলছে তারা একই সময় শেষ প্রান্তে পৌঁছায়, তার মানে এটার এখান থেকে এখানে পৌঁছাইতে, এই গাড়িটা শুরু থেকে শেষ প্রান্তে পৌঁছাইতে যদি টাইম লাগে t, এটারও এখান থেকে এখানে পৌঁছাতে টাইম লেগেছে কত? t। তার মানে ফার্স্ট হলো কিটা, সেকেন্ড হলো কিটা বলেন তো? কেউ ফার্স্ট সেকেন্ড হয় না, দুজন তো একই সময়ে পৌঁছাইছে। যদি কেউ একজন আগে পৌঁছাইতো কেউ একজন পরে পৌঁছাইতো সেক্ষেত্রে ফার্স্ট সেকেন্ড পাইতাম। যেহেতু দুজন একই সময় পৌঁছাইছে তার মানে এখানে আমরা কি পাবো না বলেন তো? ফার্স্ট সেকেন্ড পাবো না। ঠিক আছে, একই সময় শেষ প্রান্তে পৌঁছাইছে, তার মানে এর যদি এ থেকে বিতে পৌঁছাইতে টাইম লাগে টি, এরও এ থেকে বিতে পৌঁছাইতে টাইম লেগেছে টি। কেন? কারণ একই পথেই তো দুজন যাত্রা করতেছে। তবে এরা কত সময় ধরে অংশগ্রহণ করেছিল, তার মানে আমাদের টি এর মান বের করতে হবে, আর কি কত মিটার প্রতিযোগিতা করেছিল। আচ্ছা দেখেন তো দুজনের জন্য কি প্রতিযোগিতার পথ আপনি দুই রকম দিবেন না কি রকম দিবেন? যদি দুই রকম দেন তাহলে বৈষম্য হয়ে গেল, তাহলে এখানে বৈষম্য বিরোধী আন্দোলন হবে, আর বৈষম্য বিরোধী আন্দোলন হলে এখানে ছাত্ররা এগিয়ে থাকবে। কিন্তু আমরা তো এখানে বৈষম্য করব না, আমরা এখানে কি করব? দুজনকে সেম পথেই প্রতিযোগিতা করাবো। তার মানে এখান থেকে এ থেকে বি এর দূরত্ব যদি আমাদের এস হয়, এখান থেকে এ থেকে বি এর দূরত্ব যদি এস হয়, এখানেও এ থেকে বি এর দূরত্ব কতই হবে? এসি হবে। এতটুকু কি বুঝেছেন? কিছু বুঝলেন? মনে করেন আমাদের এই গাড়িতে সামিয়া আছে আর এই গাড়িতে ইপ্তিমনি আছে, এবার তো চিত্র আঁকাবো না, বুঝে নেন। ঠিক আছে, নেক্সটে আমরা আমাদের রুনি আপাকে নিয়ে আসবো, সোহানকে নিয়ে আসবো, সমস্যা নেই। আচ্ছা এবার দেখেন, এবার আমরা কি করব? এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা দেখব যে আমাদের এই দেখেন চলক কয়টা পাইছি? 4টা পাইছি না? UATS, এই UATS এই 4টা চলকের মধ্যে সম্পর্ক আছে কোন সমীকরণে দেখেন তো? UATS এই 4টা সমীকরণের মধ্যে সম্পর্ক করে কোন সমীকরণ? এটা না? এটা কি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা লিখব প্রথম গাড়ির ক্ষেত্রে, প্রথম গাড়ির ক্ষেত্রে দেখেন তো প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? S = UT প্লাস হাফ AT স্কয়ার। এখন আসেন নামকরণগুলোকে একটু চেঞ্জ করব। কেন চেঞ্জ করব? কারণ দেখেন এখানে S তো S, T ও T, কিন্তু A হচ্ছে A1 আর ইউটা হচ্ছে U1। কিছু বুঝতে পারলেন? প্রথম গাড়ির জন্য লিখতেছি তো, দেখেন প্রথম গাড়ির জন্য আদিবেগকে U1 ধরছি, ত্বরণকে A1 ধরছি, সময়কে T ধরছি কারণ দুজনের একই সময় লাগে, আর দূরত্বকে S ধরছি কারণ দুজনে একই দূরত্ব অতিক্রম করতেছে। তার মানে প্রথম সমীকরণটা কেন এরকম হয়েছে বুঝেছেন? আচ্ছা আসেন প্রথম সমীকরণে তাহলে মান বসাই দিই। S এর মান তো আমরা জানি না, তাহলে বসাবো কি?
ইউ এর মান তো জানি রে ভাই, ইউ এর মান তো 4, টি এর মান কি জানি? জানি না, তাহলে বসাবো কি প্লাস হাফ, এ এর মান তো জানি, তাহলে ওটা হচ্ছে 0.5, আর টির পরে তো স্কোয়ার ছিল বলছেন না, এ হাফ এ টি স্কোয়ার, আর টি এর মান তো জানি না, তাহলে কি টির পরে স্কোয়ারই রেখে দিব, তাই না? বুঝছেন? আচ্ছা, তাহলে মনে করেন এটা এরকম থাক। আসেন আমরা দ্বিতীয় গাড়ির জন্য লিখি। দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে, দ্বিতীয় গাড়ির ক্ষেত্রেও যেটা লিখতে পারবেন আপনি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা লেখার পরে আপনাকে দ্বিতীয় গাড়ির জন্য যে নোটেশনগুলো সেগুলো ব্যবহার করতে হবে। দ্বিতীয় গাড়ির এস এস, ইউটা হচ্ছে ইউ টু, টি তো টি, আর এটা হচ্ছে এ টু। কিছু বুঝতে পারলেন? আচ্ছা, তাহলে এবার আপনি এখানে মান বসান। এস এর মান তো আপনি জানেন না, লিখবেন না। ইউ এর মান জানেন, ইউ এর মান কত? ইউ এর মান দেখেন দেওয়া আছে হচ্ছে 7, টি এর মান আপনি জানেন না, লিখবেন না, ভালো কথা। হাফ, এ এর মান আপনি জানেন 0.4, টি এর মান কি জানেন? জানেন না, টি স্কয়ার রেখে দিলেন। এতদূর পর্যন্ত বুঝতে পেরেছেন? কিছু বুঝতে পারলেন? এবার যদি আপনি বুঝতেই পারেন, এটাকে মনে করেন 1 নম্বর নাম দিলেন, আর এটাকে আপনি 2 নম্বর নাম দিলেন, ঠিক আছে? এখন দেখেন তো আপনাকে কি কি চাইছে। আপনার প্রথমত চাইছে যে তারা কত সময় ধরে অংশগ্রহণ করেছিল আর কত মিটার প্রতিযোগিতা করেছিল, তার মানে এস এর মান বের করতে হবে এবং টি এর মান বের করতে হবে। দুঃখিত, আমার একটু কাশি হয়ে গেছে। তার মানে আমাদের এখানে এস এর মান বের করতে হবে, টি এর মান বের করতে হবে। দেখেন তো এস সমান এতটুকু, আচ্ছা মনে করেন এস সমান এ আর এস সমান বি, তাহলে কি আপনি লিখতে পারবেন এ সমান বি? লেখা যায় এটা? এটা লেখা যায় কি লেখা যায় না? লেখা যায়? কথা বলেন। এস সমান যদি এ হয় আবার এস সমান যদি বি হয়, তাহলে এ আর বি যদি এ আর বি এর সমান, এটা লেখা যায় না? তাহলে দেখেন এখানে এস সমান এডা, আর এখানেও এস সমান এডা, তার মানে এই এডা আর এটা সমান, সেটি বলা যায় না? বলা যায়। তো আমরা এখন সেটাই করব। আসেন লিখি, 1 ও 2 নং হতে পাই, 1 ও 2 নং হতে পাই, 1 এবং 2 নং হতে পাই। তাহলে প্রথম সমীকরণে ছিল 4t, তাহলে এখানে লিখব 4t প্লাস হাফ, এর মান কত ছিল? এর মান ছিল হচ্ছে 0.5, আর এখানে টি স্কোয়ার দিয়ে দিলাম। আর যোগ সমান আমরা লিখতে পারবো কি দেখেন তো, 70 ইন্টু 70 প্লাস হাফ ইন্টু 0.4 ইন্টু টি স্কোয়ার। এই সমীকরণের মধ্যে টি ছাড়া কিছু নাই, তার মানে এই সমীকরণকে সমাধান করা যায়। কিভাবে করবেন? এইভাবে করবেন, আমি আপনাকে দেখাই। দেখেন তো সবগুলাকে এক সাইডে নিয়ে আসেন, তাহলে দেখেন এখানে আছে 70, এখানে আছে 40, যদি বিয়োগ করেন তাহলে মনে করেন এই পাশে আমরা বিয়োগ করব, তার মানে কি লিখব 70 মাইনাস 40 লিখলাম। এইটাকে এই সাইডে নিয়ে আসতেছি আর কি। তারপরে দেখেন এই সাইডে আসে হচ্ছে আমাদের প্লাস হাফ ইন্টু 0.4 ইন্টু টি স্কোয়ার, আর এখানে আসে হচ্ছে মাইনাস হাফ 0.5 ইন্টু টি স্কোয়ার। এতটুকু সমান শূন্য, সবগুলোকে এক সাইডে নিয়ে আসলাম। এবার আসেন যা যা বাদ যাবে বাদ দিয়ে দিব, কাটাকাটি করে দিব, তারপরে যা থাকবে তাই। তাহলে 40-র মধ্যে যদি 70-র মধ্যে 40 বাদ দিলে এখানে থাকে 3t, আর এখানে দেখেন কত থাকে, প্লাস নেন, তারপরে টি স্কোয়ার যদি কমন নেন তাহলে এখানে থাকবে হাফ ইন্টু 0.4, আর এখানে থাকবে মাইনাস, হাফ ইন্টু 0.5। ক্যালকুলেশন করে দেখি আসেন কত আসে। এখানে আসে হাফ ইন্টু 0.4 মাইনাস আসে হচ্ছে হাফ ইন্টু 0.5, এটা আসে হচ্ছে এরকম টি মাইনাস, এখানে আসে প্লাস টি স্কোয়ার ইন্টু 0.05 এরকম আসে, বুঝছেন? এখানে একটা মাইনাস আসে। এবার দেখেন এই মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস, তাহলে আপনি লিখতে পারবেন কি জানেন, 3t মাইনাস টি স্কোয়ার লেখার আগে তো সংখ্যা লিখতে হয়, তাহলে 0.05 টি স্কোয়ার। আপনি চাইলে অন্যভাবেও ক্যালকুলেশন করতে পারেন, আপনার যেভাবে সুবিধা হয়।
এখন আমার মাথায় এইভাবে এসেছে তাই এইভাবেই করে দিলাম। তাহলে দেখেন এখান থেকে যদি টি কমন নেন থাকে কত, টি কমন নিলে থাকে 3 মাইনাস 0.005, বেশি জিরো হয়ে যাচ্ছে, তাহলে একটা জিরো কেটে দিতে হবে। আসেন একটা জিরো কেটে দিই, 0.05 টি ইন্টু 0। এই টি কমন নিয়েছি, বুঝতে পেরেছেন? না বুঝতে পারলে ভিডিওটা আরেকবার দেখবেন, বুঝে যাবেন, সমস্যা নাই। তাহলে দেখেন দুইটা জিনিসের গুণফল শূন্য, তার মানে কি হয় প্রথম টুক সমান শূন্য নয় দ্বিতীয় টুক সমান শূন্য। মানে দেখেন দুইটা জিনিসের গুণফল আসলে কখন শূন্য হয়, হয় যদি দুইটাই শূন্য হয় তখন, অথবা যে কোনো একটাকে শূন্য তো হওয়াই লাগবে। সেজন্য আপনি লিখবেন হয় t = 0 অথবা 3 মাইনাস 0.05 t = 0। তার মানে এখান থেকে আপনি লিখতে পারবেন 3 = 0.05 t। তাহলে এখান থেকে t সমান আপনি লিখতে পারবেন হচ্ছে 3 ডিভাইডেড বাই 0.05। আসেন লিখি 3 ডিভাইডেড বাই 0.05 আসে হচ্ছে 60, তার মানে 60 সেকেন্ড। তার মানে দেখেন এখানে আমাদের এটা যে বেরোইলো যে কত সময় ধরে তারা প্রতিযোগিতা করেছিল, অর্থাৎ কোথায় কোথায় তারা মিলিত হবে, তারা দুইটা জায়গায় মিলিত হবে, তারা দুইটা জায়গায় একসাথে ছিল যখন তারা মানে যখন তারা প্রতিযোগিতা শুরুই করে নাই, মানে টাইম t = 0। এই টাইম t = 0 বলতে এটাই বোঝায় যখন তারা প্রতিযোগিতা শুরুই করে নাই তখন তারা একসাথে ছিল, আর তারা 60 সেকেন্ড পর একসাথে ছিল, মানে 60 সেকেন্ড পরে তারা একদম শেষ মাথায় পৌঁছাইছিল, বুঝতে পেরেছেন? তারা দুইটা সময় একসাথে ছিল যখন তারা প্রতিযোগিতা শুরুই করে নাই, অর্থাৎ টাইম t = 0-তে তারা একসাথে ছিল, আর 60 সেকেন্ড পরে তারা একসাথে ছিল, অর্থাৎ যখন টাইম t = 60 সেকেন্ড তখন তারা একসাথে ছিল, বুঝতে পেরেছেন? ঠিক আছে। এবারে আমাদের বলছে কত মিটার প্রতিযোগিতা করেছিল। এখন যে কোনো একটা সমীকরণে আপনি যদি টি এর মান বসাই দেন আপনি এস এর মান পাবেন, একে বসাইলেও যা পাবেন, দুয়ে বসাইলেও তাই পাবেন। আমি একটাতে বসাই করে দেব, আপনার বাকিটা বসানো কাজ। তাহলে বলবেন টি সমান 60 এর মান। দেখেন তো শূন্য বসালে কি কোনো দূরত্ব পাবেন? শূন্য বসালে কোনো দূরত্ব পাবেন না, কেন? কারণ তারা তো তখন শুরুই করে নাই। তাহলে 60 বসাইতে হবে যদি দূরত্ব পাইতে চান। 60 সেকেন্ড এর মান একে বসিয়ে পাই। তো এক নম্বর সমীকরণটা ছিল s = 40 প্লাস হাফ ইন্টু 0.5 ইন্টু টি স্কোয়ার। খুবই ভালো কথা। তো 40 এর মান হচ্ছে 60 প্লাস হাফ ইন্টু 0.5 ইন্টু 60 স্কোয়ার। আসেন বসাই, 4 ইন্টু 60 প্লাস হাফ ইন্টু 0.5 ইন্টু 60 স্কোয়ার, এটা আসে হচ্ছে 1140। আপনি দ্বিতীয় সমীকরণে বসায় দেখেন এটাই পাবেন, যদি না পান তাহলে মনে করবেন আপনার ক্যালকুলেশনে ভুল আছে, ঠিক আছে? এটাই হচ্ছে অ্যান্সার। তার মানে আপনি অ্যান্সারটা কীভাবে লিখবেন, অর্থাৎ তারা 60 সেকেন্ড অথবা 1 মিনিট ধরে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল এবং তারা 1140 মিটার প্রতিযোগিতা করেছিল, ঠিক আছে? বুঝতে পেরেছেন? কিছু বুঝতে পারলেন? অনেক লম্বা। আরেকবার দেখে নিয়েন, বুঝে যাবেন। তারা 60 সেকেন্ড প্রতিযোগিতা 1140 মিটার পথে প্রতিযোগিতা করেছিল। ঠিক আছে, আজকে আর আগাবো না, নেক্সট ম্যাথগুলো আমরা কালকে থেকে করবো। রেকর্ডিংটা শেষ করে নিয়ে দাঁড়ান, আমার টার্গেট পুরো হয়ে গেছে।